আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে কথা বলবো। এর বাহিরে আমি আরও একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর। একটা শুভঙ্করের পাখি যে পুঁজিবাজারে আছে, এটা একটা ব্যাখ্যা আছে। ঢাকা ব্যাংকের প্রয়াত উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ হানিফের শেয়ার হস্তান্তর, উনি মারা গেছে, ওনার ছেলে গেছে, শেয়ার হস্তান্তর, এগুলোর মধ্যে কেন একটা শুভঙ্করের পাখি আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন। এর বাহিরে আমি আরও বলবো যে কিছু কোম্পানির গত মাস থেকে এপ্রিলের থেকে আমি যদি বলি এপ্রিল থেকে মেতে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা বেশি বাড়ছে। এই ধরনের লিস্টগুলোতে আপনারা এন্ট্রি নিতে পারেন। কয়েকটা নাম আছে এখানে, এটা দেখতে পারেন। এরপর এক ভাই বলছিলেন, এটা ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে, খুবই গুরুত্বপূর্ণ। একটা পোর্টফোলিও 40-50% লসে আছে, আসলে ওর থেকে কীভাবে বের হওয়া যায়, জাস্ট আমি যতটুকু বুঝি সে অনুযায়ী একটা ধারণা দেয়। 50% লস হলে তো আসলে এখানে মানে আপনাকে যখনই বের হন না কেন আপনাকে লস নিয়েই বের হতে হবে। এখন কীভাবে বের হবেন সেটা একটু বলার বিষয় আছে। তো প্রথমে আসি আমি ইন্ডেক্স নিয়ে। আজকে যদি বলি 7 পয়েন্টের মতো প্লাস করার পরে গিয়ে 7-এ ঠেকছে, এটা দুঃখজনক। আমি আপনাদেরকে 1 মিনিট চার্টের কথা বারবারই বলি, সেটা খুবই দুর্বল। আমি ইন্ডেক্স আলোচনায় বলছিলাম, আপনারা দেখে নেবেন। ওখানে বলাই আছে যে 1 মিনিট চার্ট এগুলোকে যতটুকু স্ট্রং মনে হচ্ছে, আপনি ম্যাকডি, হিস্টোগ্রামের বার, আরএসআই, ভলিউম এবং ক্যান্ডেল যতটুকু না স্ট্রং মনে হচ্ছে, আপনার 1 মিনিট চার্টটা কিন্তু ঠিক সেরকমই দুর্বল মনে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত 1 মিনিট চার্টটা এভাবে না যাবে ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেট আপট্রেন্ডে গেছে এটা বলা কোনো সুযোগ নাই। আজকের 1 মিনিট চার্টটা খুবই খারাপ ছিল। এখন আগামীকাল মার্কেট কী হতে পারে যদি টেকনিক্যাল ভিউ থেকে যদি আমরা চিন্তা করি, এগুলো পজিটিভ। ম্যাকডি পজিটিভ, হিস্টোগ্রামের বারটাও পজিটিভ, আরএসআইও অনেক ভাড়ার জায়গা আছে 56, ভলিউমটাও সুন্দর, কিন্তু এই ক্যান্ডেলটা নেগেটিভ। আজকে 1 মিনিট চার্টটার শেষ ট্রেডটা পজিটিভ ছিল, আপনারা দেখে নেবেন। অ্যাডজাস্টমেন্টের যে ট্রেড সেটা পজিটিভ ছিল, কিন্তু এখানে ক্যান্ডেলটা একটু নেগেটিভ। কেন নেগেটিভ? এরকম ক্যান্ডেল থেকে আসলে ইন্ডেক্স পড়ে যায়, নিচের দিকে চলে আসে। যেমন ঠিক সেম একটা ক্যান্ডেল এটাও ধরা যায়, এই ক্যান্ডেলটা একেবারে সেম। আপনারা দেখেন এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা একই রকমের, সবুজের ক্যান্ডেলটা এরপরে কিন্তু পড়ছে, তো এটা ধরা যেতে পারে। কিন্তু এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে ভলিউমটা আবার সেরকম ছিল না। এখানে কিন্তু ভলিউমের একটা ধারাবাহিকতা লক্ষ্য করা যায়, এখানে লক্ষ্য করা যায় ভলিউমের। তো সেদিক বিবেচনা করে আমি ভলিউমটাকে পজিটিভ ধরব। আর হিস্টোগ্রামের 12 পজিটিভ, ম্যাকডিও পজিটিভ, শুধু এই ক্যান্ডেলটা আর হচ্ছে 1 মিনিট চার্টটা আগামীকালকের মার্কেটের জন্য নেগেটিভ। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ভলিউম যদি আজকে 794 কোটি টাকা বা প্রায় 500 কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে, ভলিউম যদি কন্টিনিউ থাকে তাহলে আমার ধারণা ইন্ডেক্সটা পজিটিভ থাকতে পারে। আর একটা মিথ্যে কথা আপনারা এখন শুনবেন, প্রফিট টেকিং বলতে কিছু নেই। মার্কেটে কেউ প্রফিট টেক করতেছে না এখন। আমি তো আপনাদেরকে বলছি গত এই জায়গাটাতে যারা যেসব শেয়ারের দাম বাড়ছে, টপে আপনারা যতগুলো শেয়ার স্টক দেখছেন, আমি 2 দিন আপনাদেরকে দেখা দিয়েছিলাম যেগুলো 10% করে বাড়ছে। আজকে ইসলামী ব্যাংক, এশিয়ান টেক্সটাইল এবং এগুলো দেশবন্ধু আজকে হল্টেড ছিল। গতকাল বা তার আগের দিন নিউ লাইন, ওয়াইপিএল, ওয়েস্টার্ন মেরিন হল্টেড ছিল। আজকে ওয়েস্টার্ন মেরিন, ওয়াইপিএল, নিউ লাইন সবচেয়ে দাম বেশি কমছে, আবার এগুলা বাড়ছে। এগুলো আপনাদের সাথে মানে অনেকটা আমি কি বলবো, মানে রোদ বৃষ্টির যে খেলাটা সেটা আমি বলছিলাম, ওই খেলাটাই চলতেছে। এখানে কোনো প্রফিট টেকিং নেই, এগুলো ভুয়া কথা। প্রফিট টেক বলতে কিছু নাই। এখন প্রত্যেকের পোর্টফোলিও লসে প্রফিট টেক করতেছে কে? আচ্ছা, সব কিছু মিলিয়ে আগামীকালকের মার্কেট একটু সাবধানতা অবলম্বন করবেন। যদি সকাল দিকে দেখেন ভলিউমটা বাড়তেছে এবং ইন্ডেক্সও পজিটিভ, তাহলে হয়তো আপনি কিছুটা হয়তো ধারণা নেবেন দিন শেষে ইন্ডেক্স নেগেটিভ যেতে পারে। আর যদি ফার্স্ট আওয়ারে ভলিউমও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু শুরুতেই ইন্ডেক্স নেগেটিভ করে তাহলে দিন শেষে মার্কেট পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে।
এবার আসেন আমি মূল যে বিষয়টা সেটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা খুব ভালোভাবে শুনবেন। সেটা হচ্ছে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক সোহেলা হোসেন 1,11,60,231টি শেয়ার বিক্রি সম্পন্ন করেন। 17 জুন উনি ঘোষণা দেন শেয়ার বিক্রি করবেন। এটা নিউজে আসছে। কেন নিউজে আসছে? এর বাইরে আরেকটা বলে নিই, ঢাকা ব্যাংকের প্রয়াত উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ হানিফের উত্তরসূরি 3,18,00,000 শেয়ার হস্তান্তর করেন। তার ছেলে আসিফ হানিফকে 3 কোটি শেয়ার হস্তান্তর করা হয়। হ্যাঁ, এই দুটা ব্যাংকের কথা আমি বলতেছি। তো এখানে আসলে শুভঙ্করের ফাঁকিটা কী হতে পারে? যেমন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক সোহেলা হোসেন তার 1,11,60,231টি শেয়ার বিক্রি সম্পন্ন করেন। 17 জুন উনি বিক্রির ঘোষণা দেন। এটা ঘোষণা দেওয়ার কারণ হচ্ছে, যদি কোনো পরিচালক শেয়ার হস্তান্তর করতে হয় তাহলে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী তাকে ঘোষণা দিতে হবে। আসলে শেয়ারটা কত টাকা হস্তান্তর করছে, কি হস্তান্তর করছে, কোন রেটে হস্তান্তর করছে আমরা কি জানি? আমরা জানি না। ওই যে আপনারা একটা জিনিস, ট্রেডিং স্টকে একটা জিনিস দেখেন না, যে আপনি 5 বছর 6 বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইসে দেখার পর আপনি এন্ট্রি নিয়েছেন, এরপরও প্রাইস পড়তেছে, তখন আপনার মনের মধ্যে ধারণা হয় যে গেমলাররা কি এখানে, মার্কেট মেকাররা কি এখানে লসে নাই? এই যে মার্কেট মেকাররা যে লসে নাই, এটার ব্যাখ্যা হচ্ছে এটা। এই এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এই যে শেয়ার বিক্রি করলেন, উনি কত টাকা বিক্রি করলেন, কোথায় কাগজে কলমও যদি থাকে, ইন্টারনালি আসলে কত টাকা এগুলোর কি কেউ জানে? আপনারা জানেন এনসিসি ব্যাংকে শেয়ার কিনছেন, আপনারা কি জানেন যে শেয়ার যে সম্পন্ন হচ্ছে, শেয়ার হস্তান্তর ঢাকা ব্যাংকের প্রয়াত উদ্যোক্তা পরিচালক, এরকম নিউজ প্রতিদিন থাকে। এতে হস্তান্তর করতেছে, ওতে গিফট করতেছে, হ্যাঁ, উৎপাদনে যাচ্ছে, কত কিছু থাকে। এগুলো কি আপনারা ট্রেডাররা যারা ট্রেড করেন তারা কি এগুলো দেখেন না? এগুলোর ভিতরে সমস্ত শুভঙ্করের ফাঁকি। ওই যে 7 বছরের সর্বনিম্ন দামে, 8 বছরের সর্বনিম্ন দামে শেয়ার কেনার পরেও আপনি দেখেন শেয়ারের দাম পড়ে গেছে। আপনি জানেন না আসলে গেমলারদের কাছে ওই শেয়ারের দাম আসলে কত আছে। আপনি হয়তো একটা স্টক দেখতেছেন 10 বছরের মধ্যে সর্বনিম্ন দামে আছে, 8 বছরের মধ্যে সর্বনিম্ন দামে আছে, এখনই আছে, 8-9 বছরের মধ্যে সর্বনিম্ন দামে আছে না শেয়ার। এরপর আপনি কিনলেন, কেনার পর দেখতেছেন আরও পড়তেছে। এটার কারণ হচ্ছে আপনি হয়তো দেখতেছেন সে লাখ টাইমে 10 টাকা এখন আছে, গত 8 বছরের মধ্যে সর্বনিম্ন দামে, উদাহরণস্বরূপ যদি আমি বলি। কিন্তু আপনি 10 টাকা কেনার পরেও দেখতেছেন সেটা 8 টাকা, 9 টাকায়, 7 টাকায় চলে আসছে। আসলে ওই শেয়ারটা নিয়ে যে কারসাজিরা প্লে করে তাদের কাছে হয়তো শেয়ারটা 5 টাকায় কেনা আছে। এখন আপনি দেখতেছেন সেকেন্ডারি মার্কেটে এর নিচে সে নামে নাই, কিন্তু ওই যে উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর করছে, তারপরে যায় ব্লক মার্কেটে শেয়ার হস্তান্তর হয়, লেনদেন হয়, তারপরে যায় আপনার ডিপে শেয়ার লেনদেন হয়। আমরা ট্রেডাররা কি এগুলো, আপনারা কেউ জানেন এগুলো জানেন না। এই কারণেই একটা স্টক শুধু ডিভিডেন্ড আপনার সামনে যেটা আছে সেটাকে কেন্দ্র করেই আপনাকে আসলে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, একেবারে সহজ কথা। তো এই দুটো হচ্ছে শুভঙ্করের পাখি। এগুলো প্রতিনিয়ত হতে থাকবে। এগুলা এই কারণেই আসলে ট্রেডাররা, বাংলাদেশের ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন তারা কেউ আসলে মার্কেট থেকে ট্রেড করে প্রফিট করতে পারেন না। কিন্তু ইনভেস্টর যারা, তারা ঠিকই মার্কেট যতই খারাপ হোক কিছু না কিছু প্রফিট করে তারা বের হন। আমি আশা করি আপনারা মানে বিষয়টা বুঝছেন যে মানে কিভাবে একটা শেয়ারের আসলে প্রাইস নির্ধারিত হয়। আমরা জানি না, ট্রেডিং স্টকের বেলায় আমরা জানি না, শুধু ফান্ডামেন্টাল স্টকের বেলায় আমরা তার ডিভিডেন্ড পলিসি, 5-6 বছর ডিভিডেন্ড পলিসি, ডিভিডেন্ড ইল্ড, ফি, নেট অপারেটিং, ইপিএস, এগুলোকে কেন্দ্র করে একটা ধারণা নিতে পারি এবং একটা যুক্তিসঙ্গত টাইমে আমরা এন্ট্রি নিতে পারি, এটুকুই। এবার আসেন অন্য একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে ইনস্টিটিউট বাড়ছে এই স্টকগুলার। এর মধ্যে বিডি ফাইন্যান্স, ইস্টার্ন লুব্রিকেন্ট, সোনারগাঁও, ইআইএল, ফাইন ফুড, ফাইনিওর ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, বিপিপিএল, যমুনা অয়েল, অগ্নি, ওরিয়ন ইনফিউশন, এসআইবিএল, আইএসএন, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সিপাল, সাউথ ইস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এশিয়া টেক্সটাইল, আর্ট ফুড, অ্যাকমিফাল, ব্ল্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, গ্র্যানেটা, সোনারগাঁও টেক্সটাইল, যমুনা অয়েল। আচ্ছা, এটা তো বললাম। মানে বাড়ছে কতটুকু, হোল্ডিং, পরনার হোল্ডিং কী বাড়ছে, পাবলিক হোল্ডিং কী কতটুকু আছে, পরনার কি কতটুকু আছে, এবং ইনস্টিটিউটগুলোর কাছে এই যে ইনস্টিটিউট কত পার্সেন্ট বাড়ছে, পাবলিক পরনারদের কী আছে, আর হচ্ছে আপনার পাবলিকের কাছে কী আছে, এটুকু। তো আপনারা এটা দেখে নেবেন। এখানে লেখা আছে টপ বিশিষ্ট বেস্ট ইনক্রিজ দ্য শেয়ার হোল্ডিং পজিশন এপ্রিল 2025, মে 2025। এই হচ্ছে মোটামুটি এই স্টকগুলো যাদের হাতে আছে তারা হয়তো
কিছুটা চিন্তাভাবনা করতে পারেন ট্রেডিং পারপাসে। এরপর আসেন একটা পোর্টফোলিও, এটা আমি মনে করি বলা উচিত। এটা আসলে এক ভাই বলছিলেন যে লসে আছেন অনেক, এটা আমার মাথায়ও ছিল। তো এটা আমি আমার বই থেকে আসলে নিয়েছি। এইভাবে বইতে এইভাবে দেওয়া নাই, কিন্তু আমি ওই এইভাবে বইয়ের মধ্যে লেখা আছে একটা পোর্টফোলিও কীভাবে আপনি সাজাবেন এবং আপনি কীভাবে বের হবেন। কিন্তু দুর্ভাগ্যবশত আপনি এখানে 10 লাখ টাকার হোয়াটসঅ্যাপ পজিশন অফ পোর্টফোলিও ভিউ স্যাম্পল লাখ 10। তো আমি এই স্টক 4 লাখ টাকা আপনি কিনছেন, 35% লসে আছেন। বি স্টক কিনছেন 2 লাখ টাকার, 20% লসে আছেন। সি স্টক কিনছেন 20% লসে আছেন। ডি স্টক কিনছেন 50,000 টাকার, 5% লসে আছেন। আমি এভাবে ধরে নিয়েছি আপনার টোটাল শেয়ার কেনা আছে 8,50,000, আর আপনার ক্যাশ ইন হ্যান্ড আছে আরও 1,50,000 টাকা আপনার কাছে ক্যাশ ইন হ্যান্ড আছে। কিন্তু এভাবে পোর্টফোলিওকে আপনি সাজাচ্ছেন, সাজান নাই। যদি এইভাবে সাজান তাহলে হয়তো একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে। কিন্তু আপনার পোর্টফোলিও 10 লাখ টাকার পোর্টফোলিও থাকলে শেয়ার আছে 20টা। এখন এটা তো অন্য সমস্যা, এটা আপনি কিছু করার সুযোগ নাই। তো এইভাবে যদি কারো পোর্টফোলিও থাকে তাহলে আপনি যে কাজ করবেন, এখন ইন্ডেক্স বাড়ছে না 100-150 পয়েন্ট, আপনার যদি আগে যদি এই টোটালি এই জায়গায় যদি আপনার লস থাকে অন অ্যান অ্যাভারেজ 35-20 অন অ্যান অ্যাভারেজ গড়ে যদি আমি ধরে নিই যে আপনি 40%, 35 বা 40% লসে আছেন এগুলো মিলিয়ে, তো সবগুলোতে আপনি একরকম লসে নাই, কোনোটাতে 5%, কোনোটাতে 20%, কোনোটাতে 20%। যখন ইন্ডেক্স টান দিছে এখন এই যে 20% যে স্টকটা আছে 2 লাখ টাকার, এই 20% আছে, এটা আপনার এইভাবে না, এটা কিন্তু তখন হয় 10% বাড়ছে, আরও 10% আপনি লসে আছেন। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এই 2 লাখ টাকায় 2 লাখ টাকা এবং 50,000 টাকা এই তিনটা সেল করে দিতে পারেন। লস আপনি 35% লসে আছেন বা 40% লসে আছেন, এক্ষেত্রে আপনি প্রফিট না হলে আমি বের হব না। ট্রেডিং স্টকের বেলায় এটা আমি একটু আগে ব্যাখ্যা দিলাম তো এনসিসি ব্যাংকের এবং ঢাকা ব্যাংকের, তো এটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না যে আমি লাভ না হলে আমি বের হব না। তাহলে সারা জনম অনেক জনম আপনাকে অপেক্ষা করতে হবে, ফলাফল জিরো। যেভাবে মার্কেট পড়ছে বা পালানো হয়েছে গত 3 বছর ধরে, এই ক্ষেত্রে আপনাকে ট্রেডিং স্টকে আসলে ওই যে আমি বললাম আপনি হয়তো বসে আছেন যে মার্কেট মেকাররাও তো লসে আছেন, না তারা লসে নাই। ওটার ব্যাখ্যা আমি অন্তর্নিহিত তাৎপর্য এবং শানের নজুল যেটাকে বলে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ব্লক ট্রানজ্যাকশান, এই ট্রানজ্যাকশান, সেই ট্রানজ্যাকশান, উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর, উপহার, এসব করে যে শেয়ারের দাম আপনি দেখেছেন 10 টাকা সেটা হয়তো 5 টাকা আছে। এখন আপনি গেমবারদের কাছে 5 টাকা আছে, আপনি হয়তো 10 টাকা থেকে বসে আছেন উপরের দিকে বাড়াবে, আপনি দেখতেছেন উল্টো আরও কমতেছে, এই কারণে কমতেছে। তো সুতরাং আপনার পোর্টফোলিও যদি এই জায়গায় থাকে, এখন যেহেতু 150 পয়েন্টের মতো বাড়ছে ইন্ডেক্স, আপনার পোর্টফোলিও যদি উদাহরণস্বরূপ আমি ধরে নেই 2 লাখ টাকা লসে আছে, সেটা হয়তো এখন গিয়ে 1 লাখ টাকা আছে আর 1 লাখ টাকা লস আছে। এই ক্ষেত্রে আপনি পোর্টফোলিওটাকে সেল করে নতুন করে আপনি শুরু করতে পারেন। লস আপনাকে 30-40% লস আছে আপনাকে কিছু লস আপনাকে মেনে নিয়ে এই সাহসটা আপনাকে দেখিয়ে বের হতে হবে। কিছুই করার নাই এক্ষেত্রে কিছুই করার নাই। তো আপনারা এই পোর্টফোলিওটা এইভাবে পোর্টফোলিওটা কারো কাছে নাই, কারণ ক্যাশ কারো কাছে নেই, পারলে আরও বাসা থেকে টাকা টুকা নিয়ে শেয়ার কিনছেন, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু এবং এই প্রত্যেকটা ABCD যে স্টকগুলো আছে, এই প্রত্যেকটা স্টক আপনার হতে হবে ফান্ডামেন্টাল স্টক। একটা ট্রেডিং স্টক যদি এখানে থাকে, আপনি সাইকোলজিক্যাল ব্যাপার যেটা হয় সেটা, এই বিষয়গুলো আমি আমার বইতে লেখার চেষ্টা করছি। আপনার পোর্টফোলিওতে যদি একটা ট্রেডিং স্টক থাকে আর 3টা ভালো স্টক আছে, খুবই ভালো স্টক আছে, সিস্টেমে এমনভাবে আপনাকে করবে, আপনি ভালো স্টকগুলো সেল করে দিবেন, আস্তে আস্তে সেল করে দিবেন, দিয়ে আপনি ওই ট্রেডিং যে স্টকটা আছে 50,000 শেয়ারটা আছে সেটাকে গিয়ে অ্যাভারেজ করবেন। যত অ্যাভারেজ করবেন তত নিচে নামবে, যত অ্যাভারেজ করবেন তত নিচে নামবে। এইভাবেই আপনার টাকাগুলো হারিয়ে যায়। এটা হচ্ছে বাস্তবতা। শুধু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে, আপনি চোখ বন্ধ করে চিন্তা করলে উত্তরটা পেয়ে যাবেন। তো আপনারা পোর্টফোলিও এইভাবে এখন যেহেতু যতটুকু সম্ভব যদি হয় তাহলে আসলে ক্যাশ করে রাখেন। এটা হচ্ছে আমার দিক থেকে পরামর্শ। যে ভাই বলছেন সবার জন্য এটা পরামর্শ, কিছু লস মেনে নিয়ে হলো টাকাটা ক্যাশ করে রাখেন। মার্কেট এখনও আপ ট্রেন্ডে যায় নাই, এটুকু আপনারা নিশ্চিত থাকেন। মার্কেট এখনও আপ ট্রেন্ডে যায় না, এটুকু নিশ্চিত থাকেন। আর আমি একটা স্টক নিয়ে বলতে চাচ্ছি, যমুনা অয়েল। এখনও আমি বলতেছি, তার আপনারা গ্রাফস দেখবেন যমুনা অয়েলের, আমি আশা করি আপনারা সন্তুষ্ট হবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই স্টক সাজেশনের জন্য আপনাদেরকে ন্যূনতম
এটা কোনো মানে ফ্রি নয়, ন্যূনতম একটা ফ্রি আপনারা দিতে হবে। আর পোর্টফোলিও ম্যানেজের জন্য আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন। আর আপনারা যারা বইটা সংগ্রহ করেন না, আশা করি বইটা নেবেন। বিশেষ করে নতুন যেসব বিনিয়োগকারী মার্কেটে আসছেন 2-3 বছর হয়ে গেছে, বেশি হয় নাই, এবং নতুন যারা আসতে চাচ্ছেন মার্কেটে, তাদের জন্য এই বইটা খুবই উপকারী হবে। তাদের মনোজগতের কিছুটা হলেও পরিবর্তন হবে। আসলে কি করা উচিত এই মার্কেটে, অন্তত বাংলাদেশের পুঁজিবাজারে কী করা উচিত, আপনি মানে সাম্যক একটা ধারণা পাবেন বলে আমি মনে করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।